সন্দেশখালির দিকে যদি একটু নজর রাখি, শেখ শাহজাহান কিন্তু গ্রেপ্তার হলো, আর তো কোনো অভিযোগ নেই। এই যে 144, এই যে লড়াই, এই যে শুভেন্দু অধিকারী গেলেন, এখন তো বিজেপির আর কোনো অভিযোগ নেই, কারণ শিবু হাজরা, উত্তম সর্দার এবং শেখ শাহজাহান সব তো গ্রেপ্তার হয়ে গিয়েছে, মিটে গেছে, শান্ত আছে সন্দেশখালি। না না না, মিটলো কোথায়? ওরা অ্যারেস্ট হয়েছে, ওদের সঙ্গী সাথে এখন অনেক আছেন যারা ভেতরে ভেতরে ভয় দেখাচ্ছেন। তার থেকেও বড় কথা হচ্ছে টাকাটা যার কাছে গেল তাদের কি হলো? টাকাটা তো ওরা তুলেছে। আজকে ইয়ের এগেনস্টে কী বলে আমাদের ইয়ে করেছে, যেটা শাহজাহান করেছে, টাকা তুলেছে, শাহজাহান করেছে, কিন্তু শাহজাহানের পথটা রইল, তাকে অ্যারেস্ট করা এতদিন হলো না কেন? তার মানে কি শাহজাহান তো ওপরে টাকা দিয়েছে, সেই টাকাগুলো যারা পেয়েছে তাদেরও তো ধরতে হবে। শুধুমাত্র শাহজাহানকে ধরে তো নয়, টাকা যারা নিয়েছেন, যারা টাকাটা নিয়ে নিজেদের শাহজাহানকে এতদিন ধরে পুষে রেখেছেন, সে লোকগুলো অ্যারেস্ট হবে না? সে লোকগুলোকে তো অ্যারেস্ট করতে হবে। না না, অ্যারেস্ট করলেই সমাধান নয়, এবং বাইরে বিরোধীরা বারবার গিয়ে ওখানে উত্তেজনা সৃষ্টি করছে, এই 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 ধরনেরই মন্তব্য করছে তৃণমূল মুখ। না, পার্থ ভৌমিক আর সুজিত বোস গিয়ে নাচানাচি করলে উত্তেজনা হয় না। আর যদি বিরোধী দলের নেতা হোক বা বিরোধী কোনো রাজনৈতিক দলের যেই হোক, তারা গিয়ে ওই মহিলাগুলোর পাশে দাঁড়িয়ে তাদের চোখের জল মোছাতে গেলে সেটা উত্তেজনা সৃষ্টি করা হয়। এটা মমতা ব্যানার্জির ডিকশনারিতে আছে, বাংলার ডিকশনারিতে নেই। কেন যাবে? সন্দেশখালি শান্ত আছে, তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সেই শান্ত পরিবেশটা অশান্তি করতে বেসিক্যালি বিজেপি বারবার যাচ্ছে। না না, মমতা ব্যানার্জির কথায় শান্ত তো বটেই, কারণ মমতা ব্যানার্জির ভাইরা মানে শাহজাহানরা বাড়ি থেকে ডেকে নিয়ে এসে রাত্রিবেলায় নারী দিবসে যখন মমতা ব্যানার্জি মিছিল করছেন, তখন ওখানের মেয়েরা বলছেন আমরা ধর্ষিতা হয়েছি। মমতা ব্যানার্জি কোনো এক টিভি চ্যানেলে গিয়ে নাচার সুযোগ পাচ্ছেন কি দিদি নাম্বার 1 হবেন বলে, কিন্তু মমতা ব্যানার্জি ওই মেয়েগুলোর পাশে গিয়ে কথা শোনার সময় নেই। তাই মমতা ব্যানার্জি কী বলছে সেটা নিয়ে নয়, মমতা ব্যানার্জির শান্তি তো শ্মশানের শান্তি। বাংলায় তো আজকে শ্মশানের শান্তি আছে। বাংলার মানুষ পরিবর্তন চাইছে, কারণ বাংলার মানুষ চোখের সামনে দেখেছে বকটুয়ে কী ঘটনা ঘটেছে। বাংলার মানুষ দেখেছে একটা বাচ্চা মেয়ে ধর্ষিতা হয়ে খুন হয়েছে, মমতা ব্যানার্জি তার চরিত্র নিয়ে, খুনিকে বা ধর্ষণকারীকে নয়, যে খুন হয়েছে, যে ধর্ষিতা হয়েছে, সেই মেয়েটার চরিত্র নিয়ে মমতা ব্যানার্জি মানুষের সামনে বলছেন। তা সেই বাংলার শান্তি তো মানুষ চায় না। মানুষ তো সত্যিকারের শান্তি চায়, মানুষ শ্মশানের শান্তি চায় না, মানুষ সত্যিকারের শান্তি চায়। শান্তির প্রসঙ্গে আপনি যখন দিদি নাম্বার 1-এর কথা তুললেনই, আরও একটি শান্তি আমরা দেখতে পেলাম, তার ছবির রং তুলি আঁচড়। শান্তি পেয়েছেন কি? চোখের শান্তি? না না না, উনি ছবি টবি আঁকেন টাকেন, অনেক কিছু বলেন, কবিতা লেখেন, একটা তো আবার নতুন কবিতা বেরিয়েছে দেখলাম। উনি তো কবি, সাহিত্যিক, শিল্পী, এত গুণে উনি গুণান্বিতা যে মানুষ তোরা দেখেছেন। এবং আমার মনে হয় আরেকটা জিনিস, যদি বাংলা সিনেমার সময়টা বোধহয় খারাপ যাচ্ছে, এটা হচ্ছে লোকে বলে, আমি জানি না, ওনাকে দিয়ে অভিনয় করালে ওনার থেকে বড় অভিনেত্রী ভারতবর্ষে হতো না, পৃথিবীতে হতো কিনা সন্দেহ। উনি ওটা করতে পারেন, উনি ওইগুলোতেই থাকুন না। ওনার ছবি এখন আর কেউ কেনে না, কারণ এখন আর কোটি টাকায় ছবি বিক্রি হয় না। আগে তো ওই ছবিও কোটি টাকায় বিক্রি হয়েছে, সেই সব আবার জেলে ফেলে গেছে। যাই হোক, এখন আর ভয়ে কেউ ওই ছবি কেনে না, কারণ আরে যে এই ছবির পিছনে যে কী আছে সেটা মানুষ তো ইয়ে করছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে বিচারালয় ছেড়ে মানুষের বিচারালয়ে এলেন, বললেন যে জনসমক্ষে ভোটও লড়ার ইচ্ছা প্রকাশ করলেন, বিজেপি দলে গেলেন। এক্ষেত্রে কটাক্ষ এসছে, একেবারে কল্যাণ ব্যানার্জি বলছে বিচার ব্যবস্থার কলঙ্ক উনি। দেখুন, জাস্টিস গাঙ্গুলি তিনি তার জায়গায় কি করবেন এটা তার ব্যাপার। তিনি ছিলেন বিচারপতি, আগস্ট মাসে রিটায়ার করতেন, হয়তো সেটা মার্চ মাসে করেছেন বা ছেড়ে দিয়েছেন, রিজাইন করেছেন। তা সেখান দিয়ে তিনি তার পরবর্তীকালে রাজনীতি করবেন। এর আগে এরকম রাজনীতির কথা, মানে বিচারপতি থেকে রাজনৈতিক নেতা এর আগেও হয়েছেন, সাংসদ হয়েছেন, এটা হয়েছেন। তা বিচার ব্যবস্থা থেকে ইনি প্রথম নন। আর একটা কথা হচ্ছে, দেখুন, কল্যাণ ব্যানার্জি কোনো ভদ্রলোকের নাম নয় তো, তাই ওনার উক্তির কোনো উত্তর দিয়ে লাভ নেই। জাস্টিস গাঙ্গুলি বিজেপির কথায় রায় দিয়েছেন, যদি মেনেও নিই, সেই রায়গুলো তো সিঙ্গেল বেঞ্চের রায়। সে রায়গুলো ডিভিশন বেঞ্চ কী করে মানলো? সেই রায়গুলো সুপ্রিম কোর্টে গিয়ে কী করে? সুপ্রিম কোর্ট তো বাতিল করেনি। সুপ্রিম কোর্ট তো সেই কাপগুলো আবার হাইকোর্টেই পাঠিয়ে দিয়েছে, এবং কোনো ক্ষেত্রেই জাস্টিস গাঙ্গুলির কোনো রায় তো বাতিল হয়নি, একটা ছাড়া, ওই যেটা চাকরির ব্যাপারটা ছিল, তাও সে এটা চলছে।
চাকরিটা ছাঁটাইটা হয়তো হয়নি, কিন্তু সেই বিচারটা চলছে, এটা সেই বিয়েটা কাজটা চলছে। তা সেখানে জাস্টিস গাঙ্গুলি যদি ঠিক করে থাকে, মানে ভুল করে থাকেন, জাস্টিস গাঙ্গুলি যদি বিজেপির কথায় রায় দিয়ে থাকেন, তাহলে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেগুলোতে কী হলো? এখন এগুলো কল্যাণ ব্যানার্জিরা এগুলো বলে নাটক করতে চাইছেন, এটা বলে লাভ নেই। এটা হয়েছে, জাস্টিস গাঙ্গুলি যখন বিচার করেছেন তখন তিনি বিচারপতি ছিলেন, এখন তিনি হচ্ছেন একটা রাজনৈতিক দলের কর্মী, রাজনৈতিক দলের নেতা। তিনি যদি সেই রাজনৈতিক দল তাকে লোকসভায় আসন দেয় তাহলে সে দাঁড়াবেন, তিনি করবেন, এটা তাদের ব্যাপার, এটা সেই বিজেপির উচ্চ নেতৃত্বের ব্যাপার। এবং ইচ্ছে প্রকাশ করতেই পারেন জাস্টিস গাঙ্গুলি, তিনি বারবার বলেছেন আমি মানুষের কাজ করতে চাই, তাই তিনি মানুষের কাজ করবার জন্য একটা নির্বাচিত প্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন, তো অন্যায় নয়। তো কুণাল ঘোষের একদম চ্যালেঞ্জটিকে একেবারে গ্রহণ করলেন। কুণাল ঘোষই কিন্তু যখন উনি বিচারপতি ছিলেন রায় দিচ্ছেন একের পর এক, বিরুদ্ধে যাচ্ছে রাজ্য সরকারের, তখন তিনি বলছেন ভোটে লড়ার ইচ্ছে থাকলে ময়দানে আসুন। এবং এটা যেমন পাশাপাশি আমি আরও একটি কথা বলবো, শুধু কল্যাণ ব্যানার্জির প্রসঙ্গ নয়, এক্ষেত্রে 98 নম্বর ওয়ার্ডের কলকাতা পৌর সংস্থার কাউন্সিলর অরূপ চক্রবর্তী থেকে জাতীয় মুখপাত্র রিজু দত্ত, সকলেই কিন্তু কোট আনকোট বলছে ওটা একটা দালাল। না, এটা তো যা শিখিয়ে দিয়েছে পিসিমণি পিছন থেকে, এটা তো হিজ মাস্টার ভয়েস, সুতরাং ওটা তো শুনে লাভ নেই। ও তো পিসিমণি পিছন থেকে যা বলে দিয়েছে, অভিষেক যা বলে দিয়েছে সেগুলো বলতে হবে, নাহলে পরে ওই অরূপ চক্রবর্তী পরের বার কাউন্সিলরের টিকিট পাবেন না, আর রিজু দত্ত অনেক লাফালাফি করছেন বিধানসভার টিকিটের জন্য, সেটাও হবে না। ওগুলো ওদের কথা শুনে লাভ নেই, ওটা ওখান থেকে যা রেকর্ডিং আছে ওই রেকর্ডিংই চলছে, ওগুলো ওদের বিজেপির এইসব লিডারদের কোনো কথা শুনে লাভ নেই। বাংলার মানুষ ঠিক করবেন, অভিজিৎ গাঙ্গুলি ঠিক করেছেন না ভুল করেছেন, বাংলার মানুষের হাতে কাছেই যাচ্ছেন। উনি তো ওনার রায় যদি দাঁড়ান, উনি যদি আপনাদের কথা মতন যদি উনি প্রার্থী হন, বিজেপি যদি ওনাকে প্রার্থী করে, তাহলে বাংলার মানুষের রায় জানবার জন্য। আপনি তো জানবেন তমলুকে প্রায় পাঁচিল লেখা। না, সেটা হতেই পারে। দেখুন, আমি বিজেপির একজন সাধারণ কর্মী, সুতরাং দল যখন এখনও কোনো ঘোষণা করেনি আমরা জানি না, আমিও সাধারণ মানুষ। তা দল ঘোষণা করলে তিনি যদি প্রার্থী হন, তাহলে আমি তো বলবো তিনি তো এইসব যেসব নাম বললেন এইসব আদর বাদরের কথা নয়, তিনি সরাসরি মানুষের দরবারে গিয়ে বলতে যাচ্ছেন যে আমি ঠিক না ভুল। তা মানুষ তো বিচার করে দেবেন, মানুষ তো রায় জানাবেন যে উনি জাস্টিস গাঙ্গুলি ঠিক না ভুল। এটা নিয়ে এখন আলোচনা করে কী লাভ আছে? একদম বিজেপি কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখাচ্ছে। কালকেই ধর্মতলার সভা থেকে বারবার ভোট আসলে কেন্দ্রীয় এজেন্সি আসে কেন? এরা কি ইলেকশন ডিউটি করে? চুরি করে কেন? চুরি করলে কেন্দ্রীয় এজেন্সি আসবে, আর কেন্দ্রীয় এজেন্সি পাঠাচ্ছে তো হাইকোর্ট, তো নয়, কোর্টের নির্দেশে তো হচ্ছে। মমতা ব্যানার্জি এইসব করতো না বললে নিজের দলের লোকেদের চোরগুলোকে তাড়িয়ে দিত, যদি তাড়াবে কী করে, কারণ সব টাকাটার তো 75% ওখানেই গেছে, তাড়ানোর উপায় নেই। তা যদি তাড়িয়ে দিত তাহলেই তো না, চুরি না করলে কেন্দ্রীয় এজেন্সি আসতেও না। তা চুরি করছে, আসবে কেন্দ্রীয় এজেন্সি, আসবে। চুরি করে গরিব মানুষের টাকা চুরি করে বাড়ির ছাদে সুইমিং পুল হবে, আর কেন্দ্রীয় এজেন্সি ছেড়ে দেবে, দুটো তো একসাথে হয় না, আসবে কেন্দ্রীয় এজেন্সি। একদম আমরা শেষের দিকে এসে পড়েছি। তাপস রায়, এই প্রসঙ্গে আমি জানি না এই প্রশ্নের উত্তর আপনি দেবেন কি দেবেন না, সেটা ব্যক্তিগত ব্যাপার। 12ই জানুয়ারি, একেবারে 12ই জানুয়ারি বিবেকানন্দর বাড়ির সামনে শুভেন্দু অধিকারীর একটি প্রেস কনফারেন্স, আমরা উপস্থিত ছিলাম। স্ট্রিট করেছিলেন উনি, একেবারে পরিষ্কার বলেছিলেন ওই চুরি করলে, ঠিক আপনি যে ভাষায় বললেন, চুরি করলে এজেন্সি যাবে, তাহলে তার তদন্ত হবে, এটা হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। সেই মানুষটাই আবার বিজেপিতে এলেন অভিমানে। ওয়াশিং মেশিন, তৃণমূল তো বলছে ওয়াশিং মেশিন না, তিনি তো বলেছেনই। তাপসদা তো বড় রাজনৈতিক একজন নেতা বলুন বা রাজনৈতিক একজন কর্মী বলুন, তাপসদা দীর্ঘদিনের, আমরাও তাপসদার আন্ডারে রাজনীতি করেছি একসময় ছাত্র রাজনীতি। সুতরাং তাপস রায় এসেছেন এবং তাপস রায় তো পুরোপুরি বলেছেন যে এটা বিজেপির লাগানো এজেন্সি নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় একদম ব্যক্তিগতভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় নাম করে বলেছেন, এবং তাপস রায় বলেছেন যে কি বলে, আমার কেউ খোঁজ নেয়নি। সুতরাং তাপস রায়ের কেসটা তো তাপস রায় বলেই দিয়েছেন। বিজেপি কোনো নয়, ওয়াশিং মেশিন নয়। বিজেপিতে এসে অনেক মানুষের চরিত্রটা পাল্টায়, ভালো মানুষও চেষ্টা করেন, কারণ বিজেপি একটা রাজনৈতিক দল, নীতি আদর্শ মেনে নিয়ে চলে। তাই বাইরে কে কোথায় কী করেছে সেটা নয়, বিজেপিতে আসার পরে দুর্নীতির সঙ্গে থাকলে বিজেপি করতে পারে না। আর তাপস রায় দুর্নীতিগ্রস্ত এ কথা তো তখনও কেউ বলেনি, ডাকতেই পারে, কোনো কারণে ডেকেছে, এবং তাপস রায় এটা খুব পরিষ্কারভাবে বলেছেন যে এটা ইডিকে পাঠানো হয়েছে এবং তার পিছনে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি চেয়েছিলেন করতে। তাই এটা তো ওই ব্যাপার, এটা নিয়ে কোনো বিষয় নয়।
ওয়াশিং মেশিন তো বড় করে মমতা ব্যানার্জির 100 কটা মামলা দিয়েছিল যখন বিজেপিতে এসেছিল অর্জুন সিং। আজকে তো শুনছি ব্যারাকপুরের প্রার্থী হবেন তৃণমূলের, শুনছি, জানি না, কোনো ডিক্লেয়ার হয়নি। মার্ডার কেসে নাম উঠেছিল মুকুল রায়ের, এবং তাকেও 40-50টা কেস দেওয়া হয়েছিল। আজকে তো সেই মুকুল রায়কে নিয়ে তৃণমূল কংগ্রেস আছেন। রাজীব বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে গিয়ে টাকা চুরি করেছেন বা দুর্নীতি করেছেন, এটা আর কেউ বলেনি, বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন। আজকে সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উনি চলছেন, ওনার কোনো অসুবিধে হচ্ছে না। তা ওয়াশিং মেশিন তো সব থেকে বড় মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আমাদের কোনো ব্যাপার নেই। আমরা কেউ আসতেই পারে, কোনো দল থেকে আসতেই পারে, এই ভারতবর্ষ তো এটা, রত্নাকর তো বাল্মীকি হয়। তাই বিজেপিতে যখন আসবে, অতীতের কথা বলে নয়, বিজেপি করতে গেলে পরে সৎ থাকতেই হবে, নাহলে পরে দলে থাকা যাবে না। শুধু বিজেপিতেই আসছে এরকম নয়, আপনি জানবেন আপনার থেকে খুব সামনে রানাঘাট দক্ষিণ, তার বিধায়ক চলে গেলেন তৃণমূলে। এই প্রসঙ্গে অভিষেক ব্যানার্জি বলছে দরজা খুললে গোটা পশ্চিমবঙ্গের যা বিজেপি সবটাই তৃণমূল। কেউ যদি আসার পরই, দেখুন, রাজনীতিতে আসার পরই এমএলএ হবেন, এমএলএ হওয়ার পরই আবার এমপি হবেন, এমপি না হতে পারলে দল ছেড়ে দেবেন, এই মেন্টালিটির রাজনৈতিক নেতারা চলে যাওয়াটাই ভালো। আমি ওর সম্বন্ধে অন্য কিছু বলছি না, কারণ নারী দিবসে এমন একজন জয়েন করলেন যার স্ত্রী 11 দিনের মাথায়, বিবাহের 11 দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে নালিশ করেছিলেন। আমি সেই সব ঘটনা বলছি না, ওটা ব্যক্তিগত ব্যাপার, আমার ওইসব বলা নেই। ওনার সঙ্গে এবং আরও অনেক মহিলা শুনছি, তারাও বলছেন যে কী ব্যবহার করেছে। ওই ছোটো লোকের ব্যাপারে ঢুকে লাভ নেই। কিন্তু আমার কথা হচ্ছে, একজন রাজনৈতিক মেয়ে, তাকে বিজেপি গতবার টিকিট দিতে চেয়েছিল। যে রাজনৈতিক দলটা ছুটি না দেওয়ার জন্য, যে সরকারটা, উনি এমপি ক্যান্ডিডেট হননি, সেখানে আরেকজন দাঁড়িয়ে জিতেছেন, জগন্নাথ সরকার। এবার ওনার শখ হয়েছে উনি এমএলএ থাকলে হবে না, আবার তার সঙ্গে এমপিও হতে হবে। বিজেপি এটা সর্বভারতীয় দল, তারা জগন্নাথ সরকারকে মনে করেছে ওখানকার জন্য ঠিক আছে, তাই টিকিট দিয়েছে। এবং আমি টিকিট না পেলে অন্য দলে চলে যাব। তবে এটার খুব লজ্জার এবং দুঃখের, তৃণমূল ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। এত বছরের একটা রাজনৈতিক দল, মমতা ব্যানার্জির হাতে সারা বাংলা, বিজেপির তো কিচ্ছু নেই, বিজেপির কোনো লোক নেই, বিজেপি তো বিহারিদের দল, বলার পরেও পশ্চিম বাংলায় সেই বিহারিদের দলের কাছ থেকেই লোক ভাড়া নিতে হচ্ছে টিকিট দেবার জন্য। তো এই লজ্জাটা তো বিজেপির নয়, ছেড়ে যেতেই পারে কেউ। এই কথা তো মিলছে না। অভিষেক ব্যানার্জি যেটা বলছেন যে দরজা খুললে বাংলা থেকে বিজেপি উঠে যাবে। দরজা খুলে দেখুন না, বিজেপি দরজা খুললে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দাঁড়ানোর লোক থাকবে না, এটাও অভিষেক ব্যানার্জি জানে। ক্যান্ডিডেটটা ডিক্লেয়ার হোক না, বিজেপি একটু দরজা খুলুক না। আপনারা যেখানে বসে আছে এই অঞ্চলের সব এমএলএদের আটকে রাখতে পারবেন তো? এটা অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন। দরজা আমরাও খুলছি না, কারণ বিজেপি ওই রাজনীতিটাতে 21 সালে হয়েছে দেখেছে, কারণ বিজেপি এটা করছে না। বিজেপি যদি দরজা খোলে, অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে দাঁড়ানোর কুকুরটাও থাকবে না, সেও অন্যদিকে চলে যাবে। একদম শেষ প্রশ্ন আমার, সামনেই লোকসভা সূত্রের খবর, খুব গোপন সূত্রেই খবর, দমদম লোকসভা নির্বাচন, প্রতীক চিহ্ন বিজেপি। আপনি? বলতে পারবো না, জানি না, এটা দলের ব্যাপার, দলের সর্বোচ্চ নেতৃত্বের ব্যাপার। দল যাকে টিকিট দেবে, আমি দলের কর্মী, তার হয়ে কাজ করার জন্য আছি। কে কোথায় দাঁড়াবে আমি কিচ্ছু জানি না। দমদম যদি দল বলে আপনি লড়বেন তো? তাহলে দল যা বলবে তাই করব। দল যদি বলে যে ও কোনো বাড়ির দরজায় দারোয়ানের পাঠ করতে হবে, সেটাও করবো, কারণ আমি দল করি। আমি যখন যে দলটা যেখানে করি, আমি 100% দিয়ে করি। তা বিজেপি আমাকে যে দাঁড়টা দেবে, যে ক্যান্ডিডেট হবে, তার বাড়ির সামনে রোজ দাঁড়িয়ে থাকতে হবে, তাই করবো। দল যেটা বলবে, এটা তো আমার। ব্যারাকপুর থেকে দমদম অসুবিধা হবে না সংগঠনটা বুঝতে? আমার বাড়ি তো দমদম, সেটা কথা না, ওটা কথা। আর রাজনৈতিক কর্মীরা সব জায়গাতেই সমানভাবে থাকতে পারে, কারণ কে কোথায় গিয়ে দাঁড়াবে, কে কোথায় ইয়ে নয়, তা তো নয়, সেটা ব্যাপার না। দল যাকে ক্যান্ডিডেট করবে তার সঙ্গে 100% থাকবো।